সো ওয়েলকাম গাইস টু মাই ইউটিউব চ্যানেল বং বায়োলজি। আমি কৌস্তুভ। তোমাদের সাথে আমি শেয়ার করব এই চ্যানেলে বায়োলজি ওরিয়েন্টেড যে সমস্ত চ্যাপ্টারগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম বা অন্যান্য ধরনের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তারই মধ্যে অন্যতম একটি চ্যাপ্টার হলো প্রাণীদেহে হরমোন বা হরমোন বা কেমিক্যাল কোঅর্ডিনেশন। তো আমার এই চ্যানেলে আমি যে সমস্ত চ্যাপ্টারগুলোকে ব্যাখ্যা করব বা সেগুলোর ইনডেপথ কনসেপ্টে যাওয়ার চেষ্টা করব, সেইগুলোই তোমরা যে পিডিএফের থ্রু এখানে দেখছো সেগুলোই আবার ডাউনলোড করে পরবর্তীকালে তোমাদের নিজেদের প্রয়োজন বোধ মতো পড়তে পারবে। তো আজকে প্রথম ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখো, যেটা বলছি সেটা হচ্ছে হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস, এই হোমিওস্টেসিস মানে কি? হোমিওস্টেসিস মানে হলো বাংলা ভাষায় সাম্যাবস্থা। তাহলে ইকুইলিব্রিয়াম আর হোমিওস্টেসিস কি এক? না, ব্যাপারটা সে না নয়। হোমিওস্টেসিস হলো, ধরো তোমার বাড়িতে কোনো একটা বিপদ হলো, তো তুমি বা তোমার বাড়ির লোক সেই বিপদটাকে কিভাবে ওভারকাম করবে, দ্যাট ইজ হোমিওস্টেসিস। এবার এখানে এই বাড়িটা কি? এই বাড়িটা হলো আমাদের বডি বা হিউম্যান বডি। আর এই বিপদটা কি? এই বিপদটা হলো যে আমাদের শারীরিক কোনো পরিবর্তন, যেটা হয়তোবা খারাপ বা যেটা হয়তোবা আমাদের জন্য ভালো। তাহলে যদি ভালো কিছু পরিবর্তন হয়, তাহলে আমাদের শরীর কি করবে? সেইটাকে অবটেন করার চেষ্টা করবে। আর যদি কোনো খারাপ কিছু পরিবর্তন হয়, তাহলে কি করবে? তাহলে সেটাকে রেজিস্ট করার চেষ্টা করবে বা তাকে বিপরীত করার চেষ্টা করবে। তো এবার আমি শুরু করি আমার এই পিডিএফটা দিয়ে। দেখো, এখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে হোমিওস্টেসিস। এই হোমিওস্টেসিসের যে ইন্ট্রোডাকশান সেটাই কি লেখা আছে? লেখা আছে, ইট ইজ দ্য এবিলিটি অফ বডি অর সেল টু মেনটেন এ কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম উইদিন ইটস ইন্টারনাল এনভায়রনমেন্ট হোয়েন ডিলিং উইথ দ্য এক্সটার্নাল চেঞ্জেস। ওই যে বললাম, ধরো তোমার বাড়ি বিপদ এলো, তাহলে বিপদটা কোনটা? এখানে বিপদটা হচ্ছে এক্সটার্নাল চেঞ্জ। যে এক্সটার্নাল চেঞ্জের জন্য আমাদের শরীর হয়তোবা সেটাকে অ্যাকসেপ্ট করছে না। তো কেন অ্যাকসেপ্ট করছে না? কারণ সেই যে চেঞ্জটা, সেই চেঞ্জটা আমাদের শরীরের যে ইকুইলিব্রিয়ামটাকে ভঙ্গ করছে। তাহলে এই ইকুইলিব্রিয়ামটা কি? ইকুইলিব্রিয়াম মানে একটা কোনো হয় প্রসেস যেটা একটা কনস্ট্যান্ট ওয়েতে চলছে, সেটা বিঘ্ন হচ্ছে। তার পরের পয়েন্টে দেখো কি লেখা আছে। তার পরের পয়েন্টে লেখা আছে, দাঁড়াও, ইট ইজ আ ডায়নামিক প্রসেস। তো ডায়নামিক প্রসেসটার মানেটা কি? ডায়নামিক প্রসেসটা মানে হচ্ছে যেটা আগে থেকে হয়তো ঠিক নয়। মানে ঠিক নয় এই অর্থে যে আগে থেকে এটা প্রিডিসাইডেড না, এটা হঠাৎ হলো এবং হঠাৎই এটাকে চেঞ্জ করার আমাদের বডিতে একটা রিলেভিটি দেখা গেল। তো এবার এখান থেকে যেটা আসছি সেটা হলো, the maintenance of water balance, body temperature, blood sugar level and other function controlled by homeostasis। যেটা বলছিলাম যে আমাদের শরীরের যে ধরনের এক্সটার্নাল যে চেঞ্জগুলো হচ্ছে, যেটা আমাদের শরীর মেনে নিতে পারছে না, সেই ধরনের চেঞ্জগুলো, যেমন ধরো মেনটেনেন্স অফ ওয়াটার ব্যালেন্স। হয়তো কেউ সকালবেলা উঠলো, অনেকটা জল খেলো, গোটা দিন জল খেলো না, তাহলে তাহলে তো আমাদের শরীরে জলের অভাব দেখা যাবে। আর যেটা তোমরা জানো যে আমাদের শরীরের অধিকাংশটাই হচ্ছে জল দ্বারা তৈরি, তো সেখানে তো প্রবলেম হবেই। সেটাকে কিভাবে ফেস করবে, সেটাকে কিভাবে বডি ফেস করবে, এটা আরও বেশি ভালো হয়তো জানতে পারবে যখন আমি ফার্দার প্রসিড করব। নিউরাল কন্ট্রোল যে চ্যাপ্টারটা থাকবে, সেখানে হাইপোথ্যালামাসের কাজ, তখন হয়তো এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। নাও এবার যেটা, সেটা হচ্ছে কি? কন্ট্রোল অফ হোমিওস্ট্যাসিস। এবার কন্ট্রোল অফ হোমিওস্ট্যাসিসের মধ্যে যেটা হচ্ছে, যার আন্ডারে পয়েন্টগুলো আসছে,
our body undergoes a constant change. As the result, our body achieve the equilibrium. আমাদের বডিতে এক্সটার্নাল অনেক ধরনের যে চেঞ্জ হচ্ছে, আমাদের বডি সেই এক্সটার্নাল চেঞ্জের আনুপাতিকভাবে বা সমানুপাতিকভাবে আমাদের শরীরও কিন্তু চেঞ্জ করছে, তবেই তো আমরা রিজিডভাবে দাঁড়িয়ে আছি। ওই ওই যে বললো না যে ওই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে এনভায়রনমেন্টের জন্য আমাদের শরীর আমাদেরকে প্রস্তুত করছে যাতে আমরা আমাদের নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারি। তারপরের পয়েন্ট দেখো, এনি টাইপ অফ ডিসরাপশন কামিং ফ্রম দ্য এক্সটার্নাল ইন ফর্ম অফ স্টিমুলি অর ইনস্ট্যান্ট হিট। মানে কি, মানে ওই যে বলছি না যে এক্সটার্নাল যে কোনো একটা চেঞ্জ হলো, সেই এক্সটার্নাল চেঞ্জটা কি, ধরো কোনো একটা স্টিমুলি। হোয়াট ইজ মিন বাই স্টিমুলি? স্টিমুলি মানে হচ্ছে ধরো আজ কেউ তোমার গায়েতে চিমটি কেটে দিল, এটা এক ধরনের স্টিমুলি। বা ধরো তোমার হাতে ছাঁকা লেগে গেল গরম কিছু, এটা এক ধরনের স্টিমুলি। এই রকম। তারপরে পয়েন্ট কি আসছে দেখো, নাও ইট ডিটেক্ট বাই কন্ট্রোল সেন্টার। হোয়াট ইজ দ্য কন্ট্রোল সেন্টার? আমরা সবাই জানি, ছোট থেকে শিখে এসেছি, আমাদের শরীরে একমাত্র কন্ট্রোল সেন্টার যেটা হচ্ছে আওয়ার ব্রেন, হুইচ ইজ দ্য মাস্টার অফ আওয়ার বডি। তো এইবার কন্ট্রোল সেন্টার সেই যে স্টিমুলি, সেই যে ছ্যাঁকা খেলে বা সেই যে কেউ চিমটি কাটলো, সেইখানটা সে ডিটেক্ট করবে। এবার দেখো, তুমি ছ্যাঁকা খেলে তুমি নিশ্চয়ই আগুনে হাতটা দিয়ে থাকবে না, অবভিয়াস ব্যাপার, তুমি হাতটা সরিয়েই নেবে। তো সেটাকে কে ডিটেক্ট করবে? সেটাকেই ডিটেক্ট করবে আমাদের ব্রেন। তো আমি পরে আসছি যে কিভাবে হবে। নাও কন্ট্রোল সেন্টার নাও সেন্ড দ্য সিগন্যাল টু ইফেক্টার। এবার কি ইফেক্টার কি, এগুলো পরে আসছি, পরের যে পেজটা আছে সেই পেজেই আছে। অ্যান্ড দাস হোমিওস্টেসিস ইজ অ্যাচিভ। ঠিক আছে, এইবার যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিডব্যাক সিস্টেম। খুব ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ফিডব্যাক সিস্টেম। যে ফিডব্যাক সিস্টেম না থাকলে উই কান্ট অ্যাচিভ হোমিওস্ট্যাসিস। নাও তাহলে কি ফিডব্যাক সিস্টেম, চলো দেখা যাক। ফিডব্যাক সিস্টেম ইজ এ সার্কেল অফ ইভেন্ট হুইচ ইজ মেন অ্যাক্টিভ ফাংশন টু অ্যাচিভ দ্য হোমিওস্টেসিস। হ্যাঁ, হয়তো সংজ্ঞাটা থেকে আমি বেরিয়ে গেলাম। তো দেখা যাক, ইন হুইচ দ্য স্ট্যাটাস অফ দ্য বডি কন্ডিশন ইজ মনিটর, ইভ্যালুয়েটেড, অল্টার অ্যান্ড রিমনিটর অ্যান্ড সো অন। মানে কি দেখো, ওয়ার্ডিং মিনিংগুলো বুঝতে হবে। হুইচ দ্য স্ট্যাটাস অফ বডি কন্ডিশন ইজ মনিটর মানে, মানে দেখো আমাদের এই যে সাম্যাবস্থা, এই যে আমরা বসে আছি, এই যে আমাদের জল তেষ্টা পাচ্ছে, খিদে পাচ্ছে, এইগুলোকে তো কাউকে একটা দেখতে হবে। যেটা বললাম ওই কন্ট্রোল সেন্টার আমাদের ব্রেন, সেই তো মনিটর করছে, সেই তো ইভ্যালুয়েট করছে, সেই তো রিইভ্যালুয়েট করছে অ্যান্ড সো অন, সেই তো সব কিছু দেখছে। আমাদের শরীরে যদি জেনে থাকো বা পরবর্তীকালে গিয়ে হয়তো জানতে পারো, আমাদের শরীরে বিভিন্ন জায়গার পিএইচ কিন্তু আলাদা। যেমন দেখো না, স্যালাইভার পিএইচ এক, আবার যদি সেটা আমরা চলে যাই স্টমাকে তখন পিএইচ এক, আবার যখন সেটা ইউরিনে চলে যায় তখন আর এক পিএইচ, বা ছেলেদের ক্ষেত্রে যদি আমরা সিমেনে যাই তখন এক ধরনের পিএইচ। তাই না? এইগুলোকে তো মেনটেন করতে হবে। কারণ এবার যদি তুমি দেখো একটা ক্ষারক, বাংলা ভাষায় যেটাকে ক্ষারক বলছে বা ইংলিশে বেস, সেই অ্যাসিডের সাথে যদি রিয়াকশন করে কি হয়ে যায়? লবণ আর জল। কিন্তু আমাদের শরীরে তো অ্যাসিডিক পিএইচও আছে, অ্যালকালাইন পিএইচও আছে। আমাদের তো শরীরে জল আর লবণ তৈরি হচ্ছে না কেন? কে মেনটেন করে সেটা? সেটাই মেনটেন করে আওয়ার ব্রেন, আওয়ার কন্ট্রোল সেন্টার। নাও তাহলে ফিডব্যাক সিস্টেম যে ইনক্লুড 3 বেসিক কম্পোনেন্ট, তাহলে চলো এবার এটা দেখা যাক যে 3টে বেসিক কম্পোনেন্ট নিয়ে কি কি তৈরি হচ্ছে। প্রথম হচ্ছে রিসেপ্টর, দ্বিতীয় হচ্ছে কন্ট্রোল সেন্টার, তৃতীয় হচ্ছে ইফেক্টর। রিসেপ্টর, রিসেপ্টর মানে বুঝতেই পারছো, রিসেপ্টর মানে রিসিভ করা। ধরো কোনো একটা আমি তোমায় গিফট দিলাম, তুমি সেটা রিসিভ করলে, তার মানে ইউ আর দ্য রিসেপ্টর। মানে কি, বাইরে থেকে ধরো কোনো স্টিমুলি এলো, সেটাকে তোমার যে পোর্শন অফ বডি সেটাকে রিসিভ করলো, সেটা হচ্ছে রিসেপ্টর। বাংলা ভাষা রিসিভ করলাম তো রিসেপ্টর হয়ে গেলাম, দ্যাটস ইট। সেই যে রিসিভ করলো, হয়তো দেখো আমরা একটা বাংলা সহজ উদাহরণ দিই, যেমন ধরো আগেকার দিনে, এখন তো আর কেউ এইসব করবে না,
যে চিঠি কাউকে পাঠানো, আগেকার দিনে কি হতো, ধরো তুমি কাউকে একটা চিঠি লিখছো, তাহলে তোমায় কি করতে হবে, তোমাকে পোস্ট অফিসে গিয়ে চিঠিটা দিতে হবে, ঠিক আছে? তো পোস্ট অফিস প্রথমে চিঠিটা রিসিভ করলো, হলো, সেই চিঠিটা গেল একটা কোনো হেড অফিস, পোস্ট অফিসেরই হেড অফিস, সেখানে এবার তুমি সেই চিঠিটার ওপর যে ঠিকানা লিখেছো সেই ঠিকানাতে অন্য কোনো একজন চিঠিটাকে পৌঁছে দিল, তার মানে সে কি হয়ে গেল, সে হয়ে গেল ইফেক্টার। এইভাবে এই যে সার্কেলটা চলতে থাকে, এইটাই হচ্ছে ফিডব্যাক সিস্টেম। দেখো আমি পাশেতে একটা ছোটো মতো ছক করে দেখানোর চেষ্টা করেছি যে কন্ট্রোল সেন্টার সেখান থেকে ইফেক্টারে যাবে, সেখান থেকে যাবে হোমিওস্টেসিস, যে চেঞ্জটা হয়েছে সেটাকে মেনটেন করবে, সেখান থেকে যাবে হচ্ছে রিসেপ্টার। এইভাবেই চলতে থাকে সো অন। নাও এবার আমরা এই যেটা বললাম এক এক করে আমি পয়েন্ট ওয়াইজ লিখে দিয়েছি, তোমরা চাইলে পিডিএফকে ডাউনলোড করতে পারো, পরবর্তীকালে পড়তে পারো, বা অনেক ক্ষেত্রে হয় যে অনেক সময় প্রেজেন্টেশন থাকে, সো সেই জায়গা থেকে তোমরা ফ্রিলি অ্যাভেলেবেল করতে পারবে আমার কাছ থেকে, আমার ওয়েবসাইট থেকে, যেটা আমি হয়তো পরবর্তীকালে অ্যাভেলেবেল করিয়ে দেবো। এখন হয়তো অ্যাভেলেবেল নয়, আবার যদি অ্যাভেলেবেল অ্যাক্টিভ হয়ে থাকে তো আমি নিশ্চয়ই আমার তলায় কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো নাও রিসেপ্টার যেটা বললাম, এ স্ট্রাকচার দ্য রিসিপটিভ স্টিমুলি, ওই বললাম না কেউ একটা রিসিভ করলো সেটাই। তারপরে কন্ট্রোল সেন্টার, ওই যে ব্রেন, আওয়ার মেন ভাইটাল অর্গ্যান, সেটাই, সেই কন্ট্রোল করবে সবটা। নাও দেন হচ্ছে ইফেক্টার। ইফেক্টার মানে, ইফেক্টারটা দেখো, অ্যান ইফেক্টার ইজ আ বডি স্ট্রাকচার দ্যাট রিসিভ আউটপুট ফ্রম কন্ট্রোল সেন্টার। দেখো তুমি একটা কোনো কেউ যদি এখন সিএসসি স্টুডেন্ট থাকে যে কম্পিউটার সায়েন্সে, সে কি করবে, সে একটা কম্পিউটারকে আউটপুট দেবে, তার এগেনস্টে কম্পিউটারকে সে ইনপুট দেবে অ্যাজ এ কোডিং, তো তার এগেনস্টে একটা আউটপুট আসবে, সেই ব্যাপারটা। কম্পিউটারটা এখানে কন্ট্রোল সেন্টার, আমি একটা সিএসসি স্টুডেন্ট, সে দিল হচ্ছে ইনপুট, তার এগেনস্টে এলো আউটপুট, এই ব্যাপারটাই চলতে থাকে। যেটা কম্পিউটারের জন্য সত্য সেই জিনিসটাও আমাদের বডির জন্যও সত্য। না এবার যেটা পড়বো, দেখো এইবার যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট, হোয়েন এভার এনি চেঞ্জ অকার সিস্টেম রিসিভ অ্যান্ড রিয়্যাক্ট টু টু টাইপস অফ ফিডব্যাক। এবার আমরা স্পেসিফাই হয়ে গেলাম যে ফিডব্যাক সিস্টেমটা ক রকমের। ফিডব্যাক সিস্টেমটা হচ্ছে দুই রকমের, দেখো এখানে লেখাই আছে, আমি লিখে রেখেছি, যেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাক। তো এই পজিটিভ নেগেটিভের ব্যাপারটা কি, চলো দেখা যাক। দেখো নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাকে কি বলছি, নেগেটিভ ফিডব্যাক ইজ দ্য ওয়ান টু হুইচ দ্য সিস্টেম রিয়্যাক্টস ইন সাচ এ ওয়ে অ্যাজ টু অ্যারেস্ট দ্য চেঞ্জ অর রিভার্স দ্য ডাইরেকশন অফ চেঞ্জ। মানে কীরকম, ধরো তোমার বাড়িতে কেউ চুরি করতে এলো, তোমার বাড়িতে প্রচুর সোনা গয়না, তুমি কি করবে, তুমি কি বাড়িতে বলবে আয় বাবা চুরি করে যা, নিশ্চয়ই বলবে না, তুমি কি বলবে যে না ভাই চুরি করতে দেবো না। সেই ব্যাপারটা, ধরো তোমার একটা বাইরে থেকে কিছু হলো, তোমার বডি কি চাইবে সেটা না হতে দিতে, কারণ সেটা তোমার জন্য ক্ষতিকারক, সেইটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো এইবার এখানে দেখো, যেখানে এটা আমি তো সোজাভাবে বলে দিলাম, এখানে প্রপার ভাষা দিয়ে লেখা আছে, আফটার রিসিভিং এ মেসেজ ইফেক্টার সেন্ড নেগেটিভ ফিডব্যাক সিগন্যাল back to the system. Now system stabilizes own function and make an attempt to maintain homeostasis, এইভাবে আছে। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক, এটা তো আমি চোরে ব্যাপারটা যেটা বললাম সেটা তো বাস্তব দুনিয়ায়, এবার আমাদের বডিতে কি হচ্ছে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অনেকেই জানো কি জিনিস, কি কাজ করে, ফিউচারেও মানে আসছে, ফিউচারে এক ভালো কিছু আসতে চলেছি আমি আমার চ্যানেলের মধ্যে, তো সেখানে অবশ্যই আমি ব্যাখ্যা করব প্রত্যেকটা ধরে ধরে হরমোন কিভাবে, এই বিশেষ করে থাইরয়েড হরমোনটা কিভাবে তৈরি হয় তার ব্যাখ্যা আমি বেশিরভাগ একটা দেওয়ার চেষ্টা করব। কারণ এখানে যদি কেউ ফার্মা স্টুডেন্ট থেকে থাকে তো পিসিআই সিলেবাস অনুযায়ী তাদের আছে সেকেন্ড সেমিস্টারে যে হাউ দ্য থাইরয়েড হরমোন ইজ প্রডিউস, তো সেই জায়গায় ক্ষেত্রে লাগবে। এখন আমরা একটু ছোটোভাবে বোঝার চেষ্টা করি। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, যেটা পিটুইটারি থেকে সিক্রেট হয়, কি কাজ,
থাইরয়েড গ্ল্যান্ডের কাছে যায়, থাইরক্সিন হরমোন ক্ষরণে সাহায্য করে। এইবার কথা হলো, ধরো তোমার শরীরে থাইরয়েড হরমোনটা অনেক বেড়ে গেল, তাহলে তখনও কি পিটুইটারি থাইরক্সিন স্টিমুলেটিং হরমোনকে ক্ষরণ করবে? সিম্পল অ্যান্সার নো। তোমার শরীরে যেটা অলরেডি এক্সেসে আছে তাকে আবার এক্সেসে বার করার কোনো মানে আছে? তাহলে তো ইটস লিডস টু বি আ ডিসঅর্ডার, ইট লিডস টু বি আ যেটা বলে হাইপার থাইরয়েডিজম, যেখানে প্রচণ্ডভাবে বেড়ে যাবে থাইরয়েড। সেটা তো দরকার নেই না। তার মানে তোমার বডি কী করবে? তোমার বডি সেটাকে রেজিস্ট করবে যে না ভাই, আর দরকার নেই পিটুইটারি, ভাই তুই অনেক করেছিস, আর না, এবার আমার করলে আমার শরীর যাবে। তো সেটা নয়। তাহলে এই যে চেঞ্জটা, এটা নেগেটিভ, এটা তো বিপরীত ধর্মী। এটা কি পজিটিভ হলো না? এই ধরনের যে ফিডব্যাক, এটা নেগেটিভ ফিডব্যাকের আন্ডারে আসে। দেখো এখানে আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টাও করেছি। তো এবার ধরো কোনো সময় হলো শরীরে পিটুইটারি গ্ল্যান্ড তো টিএসএইচ ক্ষরণ করছে, থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষরণ কমে গেল, তখন এবার কি হবে? তখন টিএসএইচ লেভেল এলিভেটেড হয়ে যাবে, তখন টিএসএইচ বেড়ে যাবে, টিএইচ বেশি ক্ষরণ হবে, যাতে থাইরয়েড নিজের হরমোনটাকে প্রডিউস করতে পারে, যাতে থাইরয়েড নিজের থাইরক্সিন হরমোন T4 T3 যে হরমোনগুলো আছে, টেট্রায়োথায়োনিন বা ট্রায়োথায়োনিন, এইভাবে যে হরমোনগুলো আছে সেইগুলো যাতে ক্ষরণ হয়, সেইগুলো পরপর আসবে। নাও এটা গেল নেগেটিভ ফিডব্যাক। এবার যেটা লাস্ট টপিক আজকের ভিডিওর, তো খুব অ্যাটেন্টিভলি দেখার চেষ্টা করো, যেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। ব্যাপারটা বোঝো, পজিটিভ মানে একটা ধনাত্মক ব্যাপার বাংলা ভাষায়। মানে কোনো একটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা আমার বডিও চাইছে হোক। অবভিয়াস, দেখো যদি খারাপ চেঞ্জ হতো আমার বডি তো চাইতো না, তাই না? তো আমার বডি চাইছে চেঞ্জটা হোক, তার মানে এটা পজিটিভ। তাহলে পজিটিভ ফিডব্যাক কি কি আসে এর মধ্যে, দেখা যাক। ইট ইজ দ্য ওয়ান টু হুইচ দ্য সিস্টেম রিয়্যাক্ট ইন সাচ এ ওয়ে অ্যাজ টু ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য চেঞ্জ ইন সেম ডাইরেকশন, যেটা বললাম যে আমার বডিও চাইছে চেঞ্জ হোক। ওয়ান অফ দ্য পজিটিভ ফিডব্যাকস অকার্স ডিউরিং ব্লাড ক্লটিং। ধরো তোমার হাতে কোনো জায়গা কেটে গেল, তোমার বডি কি চাইবে? তোমার বডি তো চাইবে সেই জায়গাটা হিল করতে, যাতে তোমার বেশি পরিমাণে ব্লাড লস না হয়। তোমরা জানো তো যে বেশি পরিমাণে ব্লাড লস হলে পরে অনেক আমাদের ভাইটাল অর্গ্যান ড্যামেজ হতে পারে, বা বেশি পরিমাণে ব্লাড লস হলে পরে ইজ লিড টু বি অ্যানিমিয়া, আর বেশি পরিমাণে ব্লাড লস হিমোফিলিয়া রোগেতে যেটা হতে পারে, যাদের থাকে তাদের তো ব্লাড ক্লটই হয় না, খুবই অসুবিধাজনক। তো সেই জায়গা থেকে আমার বডি কি চাইবে? আমার বডি চাইবে আমার উনটা হিল হয়ে যাক। এবার এই উনটা যে হিল হয়ে যাবে সেটা বিভিন্ন স্টেজের মাধ্যমে হয়। এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় জিনিস, এক্সট্রিনসিক পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে, অনেক বড় ব্যাপার। সেটা আমি আপকামিং লেকচারগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখানে একটু শর্ট স্পেকটা আমি বুঝে রাখো যে প্রথমে প্রথমবিন অ্যাক্টিভেটার, একটা ধরনের কোনো একটা প্রোটিন, সেই ধরনের প্রোটিন, সেই যে প্রোটিনটা সেটা অ্যাক্টিভেট হবে, সেই প্রথমবিন থ্রম্বিন হবে, দেন এই থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে। এই ফাইব্রিন ফাইবারটাই হলো মেন ফাইবার, যে ফাইবারটা তোমার ব্লাড ক্লটকে, মানে কি বলবো, ব্লাড ক্লটিংয়ের জন্য মেনলি দায়ী। ফাইব্রিন যদি না থাকে হবে না, ফাইব্রিন মোনোমার তৈরি হবে, দেন ফাইব্রিন পলিমার তৈরি হবে। এটা একটা ওয়ে আছে, সেই ওয়েটা আমি দেবো। অনেক ধরনের ফ্যাক্টর আছে, অনেক ক্যালসিয়াম আছে, অনেক ধরনের, সেগুলো পরে আমি আসছি বা পরে দেবো। তো এবার দেখো, নাও এই যে পরপর যে চেঞ্জটা হলো, এই দেখো এইখানে আমি প্রপার ইয়েতেও দিয়েছি, এই যে ইয়েটা, ছবিটা, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। ছবিটা দেখলে পরে একদমই ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে পজিটিভ আসছে, পজিটিভ ওয়ে। দেখো এখানে কি হচ্ছে, কনভার্সন অফ প্রথমবিন ইন্টু থ্রম্বিন হলো, যেটা বললাম। তারপরে যেটা এদিকে যদি আমরা ডান সাইডে ধরি, তো কনভার্সন অফ ফাইব্রিনোজেন ইন্টু ফাইব্রিন, দেন স্টপ অফ ব্লিডিং, দেন এখানে যদি দেখো তো ইনজুরি অফ ব্লাড, দেন তারপরে এখানে পরপর ওয়েতে যেতে থাকবে, যেটা আমি সহজ ভাষায় অলরেডি বলে দিয়েছি। নাও এইবার আর একটা উদাহরণ যেটা খুবই দরকার বাচ্চাদের জন্য। বাচ্চা যখন হয়, বাচ্চারা তো এমনি কিছু
মানে মায়ের পেট থেকে বেরিয়ে তো কেউ আর ভাত মুড়ি খেতে শেখেনি, তাকে সব একটা টাইম অফ পিরিয়ডের জন্য তাকে মায়ের দুধ খেয়েই থাকতে হবে। তো এই যে মানে এই যে আপনার সাকিং যে একটা ফিডব্যাক, সেই ফিডব্যাকটার জন্য কিন্তু এই ফিডব্যাকটা পজিটিভ ফিডব্যাকের আন্ডারই পড়ে। তো কি ব্যাপারটা, যে যখন বাচ্চা দুধ খেতে চায় তখন সেখান থেকে একটা স্টিমুলাস প্রডিউস হয় বেবি সাকিংয়ের জন্য, সেইটা যায় কোথায়, হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস থেকে সেই হাইপোথ্যালামাস একটা হরমোন ক্ষরণ করে, সেই হরমোনের নামটাও আপকামিং লেকচারেই বলবো। সেই হরমোন প্রোল্যাকটিন ক্ষরণ করে। প্রোল্যাকটিন মিল্ক ইজেকশানে সাহায্য করে। আমি বলছি, বিলিভ অন মি, হরমোন চ্যাপ্টারের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে যাব, প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে সব কিছুটা, যে কোন হরমোন কীর জন্য দায়ী, কেন হচ্ছে, প্রপারলি হয়ে যাবে। দরকার হলে আমি প্রত্যেকটা হরমোনকে ইন্ডিভিজুয়ালি নেবো। এখন এখানে দেখা যাক, যেটা বললাম, দেখো আমাদের বডি কিন্তু চাইবে, অবভিয়াস, কারোর একটা মা, কোনো একটা মা সে তো চাইবে যে আমার বেবি গ্রো করুক, তাহলে তার মাথাতে সেই সিগন্যালটাই যাচ্ছে। তার মানে কি, এটা তো পজিটিভ সিগন্যাল, না? পজিটিভ সিগন্যাল যদি না যায় তাহলে বেবি কি করে দুধটা পাবে? তো এইটাও হয়ে যাবে এক ধরনের পজিটিভ ফিডব্যাক সিস্টেম। তো এখানেই আমি শেষ করছি আমার ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর পরবর্তী ভিডিওতে অবশ্যই নিজের কন্ট্রিবিউশন দেওয়ার চেষ্টা করবে, আর কমেন্টে অবশ্যই লিখবে যে কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।